আমরা পড়ব ওহমের সূত্র কি, তারপর পড়ব রোধ কি, আর এই রোধের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব কি রকম থাকে। নেক্সট পড়ব রোধাঙ্ক কি, আর রোধের সমবায় সেটা সম্পর্কে আজকে ক্লাসে পড়ব। তাহলে লেটস লার্ন ইট। তাহলে প্রথমে পড়ব যেটা, সেটা হচ্ছে ওহমের সূত্র। ক্লাস 10-এ তোমরা অলরেডি ওহমের সূত্র কি সেটা পড়ে এসেছো। ওহমের সূত্র কি বলে? ওহমের সূত্র বলে তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা তার বিভব পার্থক্যের সমানুপাতিক হয়। তাহলে কি বললাম? তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা, মানে কারেন্ট, যেটা প্রবাহ মাত্রা তার দুই প্রান্তের কার সাথে সমানুপাতিক? তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সাথে সমানুপাতিক হয়। বিভব পার্থক্যের সমানুপাতিক। মানে কি? ধরো এটা কোনো একটা পরিবাহী, ওকে, কি বলেছে যে তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা সেটার কোনো চেঞ্জ হবে না। অন্যান্য ভৌত অবস্থার মধ্যে কি কি পড়ে? চাপ বা আর্দ্রতা, মানে প্রেসার, হিউমিডিটি, টেম্পারেচার, এগুলি যদি ফিক্সড থাকে তবে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ধরো যাবে, এখানে ধরো 10 ভোল্ট, ধরো এই প্রান্তে ধরো বিভব আছে 10 ভোল্ট আর এইদিকে 0 ভোল্ট, তাহলে কি হবে? তাহলে এর মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, কিন্তু এই বিভব পার্থক্য ধরো এবার আমি এখানে দিলাম বিভব 20 ভোল্ট আর এখানে ধরো 0 ভোল্ট, তাহলে এর মধ্যে কি হবে? কারেন্টের মানটা দেখো, এখানে বিভব পার্থক্য ছিল কত? 10 ভোল্ট আর পরে বিভব পার্থক্য হলো 20 ভোল্ট। তাহলে কি বলছে? এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে সেই কারেন্টের ফ্লোটা বাড়বে অবশ্যই কোন ক্ষেত্রে? যে ক্ষেত্রে বিভব পার্থক্য বেশি। তাহলে সেকেন্ড ক্ষেত্রে বিভব পার্থক্য বেশি, তাহলে এর ক্ষেত্রে কারেন্টের যে মানটা সেটা বাড়বে। তাহলে সূত্রে কি বলছে? প্রবাহ মাত্রা তার বিভব পার্থক্যের দুই প্রান্তের যে বিভব পার্থক্য তার সমানুপাতিক। তাহলে আমি যদি কারেন্ট যেটা I দিয়ে ডিনোট করি, তাহলে আমি কি লিখতে পারবো? I প্রপোর্শনাল টু, এই প্রান্তের নাম যদি ধরো VA দিলাম, এখানে ধরো VB দিলাম, তাহলে I প্রপোর্শনাল টু VA মাইনাস VB, এটা লিখবো সূত্র হিসাবে। তাই বলছে প্রবাহ মাত্রা তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। মানে এখানে আমি দেখলাম সেকেন্ড কেসে কি কারেন্টের মানটা বাড়ছে, যেহেতু বিভব পার্থক্যের মানটা বেশি, তাহলে I প্রপোর্শনাল টু VA মাইনাস VB। এখন আমরা কি জানি? প্রপোর্শনাল চিহ্ন উঠলে কি আসে? একটা কনস্ট্যান্ট আসে। ধরো সেই কনস্ট্যান্টটা এখানে ধরো K নাম দিলাম, তাহলে VA মাইনাস VB এটা পেলাম। তাহলে এবার VA মাইনাস VB সেটা কত পাচ্ছি? 1/K ইন্টু I, এটা পেলাম। VA মাইনাস VB, এটা VA মাইনাস VB সেটা ইকুয়াল টু ধরে নিলাম, ধরো V ধরে নিলাম, তাহলে এখানে বসাচ্ছি V, আর এই যে 1/K এই ধ্রুবকটাকে আমি নাম দিলাম R, ক্যাপিটাল R, ওকে। তাহলে পেয়ে যাচ্ছি R I, তাহলে V ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি? R I, ওকে। এটাই হচ্ছে ওহমের সূত্রের যে গাণিতিক রূপ বেরোচ্ছে, V ইকুয়াল টু I R। তাহলে এই যে এই সূত্রটা যেটা, এটাকে বলা হয় কি? ওহমের সূত্রের স্কেলার রূপ। যেহেতু কি দেখো এখানে V আর I দুটোই কি আছে? স্কেলার, দুটোই কি স্কেলার রাশি। এর পরবর্তী ক্লাসে আমরা যে ওহমের সূত্রের যে ভেক্টর রূপ সেটা আছে, যেটা তোমাদের আছে বিচলন বেগ বা অনুপ্রবাহ বেগ, যেটাকে বলা হয় ড্রিফট ভেলোসিটি, সেই ক্লাসে গিয়ে ওহমের সূত্রের যে ভেক্টর রূপ সেটা আমরা পড়বো। তাহলে এটা কি বললাম? এটা হচ্ছে ওহমের সূত্রের স্কেলার রূপ।
তাহলে এটা হচ্ছে স্কেলার রূপ, যেহেতু কি ভি আর আই দুটোই কি স্কেলার। ওকে, আর এই যে কনস্ট্যান্ট আর, এইটাকে বলা হয় কি রেজিস্ট্যান্স বা রোধ। আরটাকে বলা হয় কি রোধ। এখানে তাকিয়ে দেখো, এই আর এটা হচ্ছে কি ধ্রুবক, তাহলে ওহমের সূত্রের জন্য কিন্তু কি হবে, ওহমের সূত্রের ক্ষেত্রে আর এর মান বা এই রোধের মান সবসময় ধ্রুবক থাকবে। কারণ কি, এই যে আর এর মান সেটা কিন্তু ডিপেন্ড করে কার উপরে, তাপমাত্রা ও অন্যান্য যে ভৌত অবস্থা বলছি সেটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু এই আর এর মানটা চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য দেখো ওহমের সূত্রে এই ইম্পর্টেন্ট দুটো এই ওয়ার্ড হচ্ছে কি তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, তাহলে ওহমের সূত্রের ক্ষেত্রে তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা কি হবে, অপরিবর্তিত থাকবে। কারণ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এই আর এর মান সেটা আর ধ্রুবক থাকবে না। কারণ কি, এখানে আমি কি দেখছি, ওহমের সূত্রে আর এর যে মান সেটা কিন্তু সবসময় ধ্রুবক থাকবে। কিন্তু যদি তাপমাত্রা অন্যান্য ভৌত অবস্থা বা এগুলি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আর এর মান চেঞ্জ হয়ে যাবে। তাহলে যে সমস্ত পরিবাহীগুলি, যে সমস্ত মেটেরিয়াল গুলি বা যে সমস্ত পরিবাহীগুলি এই ওহমের সূত্র ফলো করে, মানে যে ক্ষেত্রে আমি এই যে বলছি আর এর মানটা ধ্রুবক থাকছে, সময়ের সঙ্গে কোনো চেঞ্জ হচ্ছে না, আর এর মানটা যেসব ক্ষেত্রে ধ্রুবক থাকবে, যেসব পরিবাহী বা মেটেরিয়াল ক্ষেত্রে ধ্রুবক থাকছে, মানে যারা এই ওহমের সূত্র ফলো করছে তাদের বলা হবে কি ওহমীয় পরিবাহী। ওহমীয় পরিবাহী। তাহলে আমি কি বলতে পারি, যে এই যে ওহমের সূত্র এটা কিন্তু কোনো ইউনিভার্সাল সূত্র নয়। ওকে, তার মানে হচ্ছে কি যারা এই সূত্রটা ফলো করছে তারা হচ্ছে ওহমীয় পরিবাহী, আর যারা ফলো করে না, এমন কিছু মেটেরিয়াল বলো বা এমন কিছু পরিবাহী আছে তারা কিন্তু এই ওহমের সূত্র ফলো করে না, তাদের বলা হয় অওহমীয় পরিবাহী। এখন এই যে বলছি রোধ, এই যে রোধ সেটা মানেটা কি, রোধ কি, দেখো এর মধ্যে যে কারেন্ট, আমি যদি একটা পরিবাহীর কথা বলি, সেই পরিবাহীর মধ্যে যে কারেন্টটা ফ্লো করছে সেটা কিসের জন্য ফ্লো করে, সেটা আগের ক্লাসে আমরা কি জানলাম, যে যেদিকে ইলেকট্রন ফ্লো করে পরিবাহীর মধ্যে তার বিপরীত দিকে কি ফ্লো করে, কারেন্ট ফ্লো করে, তাই না। যেদিকে এইটা যদি, এই যে আগে বললাম, এইটা যদি সার্কিট হয় তাহলে এই যে ব্যাটারি কানেক্ট করছি, এইদিকে ইলেকট্রনের ফ্লো হচ্ছে আর কারেন্টের ফ্লো হচ্ছে এইদিকে, এইদিকে কারেন্ট যাচ্ছে আর এইদিকে ইলেকট্রন ফ্লো করছে, দুটো অপোজিট ডিরেকশনে হয়। ইলেকট্রনের ফ্লো এর জন্যই কারেন্টের ফ্লো হয়। কিন্তু এই যে ইলেকট্রন পরিবাহীর মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখন বিভিন্ন বাধার সম্মুখীন হয়, এই যে বাধা সেটাকেই বলা হচ্ছে রোধ। কি রকম বাধা, যখন পরিবাহীর মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে তখন আরো প্রচুর ফ্রি ইলেকট্রন আছে পরিবাহীর মধ্যে, তাদের সাথে ধাক্কাধাক্কি হচ্ছে। নেক্সট আরো কি হয়, এই যে পরিবাহীর যে গায়ে সেখানে গিয়ে ধাক্কা খায়, এর ভিতরে যে আয়নগুলি তৈরি হয়েছে, মানে হচ্ছে কি ওই কিছু যে পরমাণু আছে সেগুলি থেকে তো ইলেকট্রনগুলি বের হয়েছে, তারা এবার কি তাহলে পজিটিভ আয়নে পরিণত হয়েছে, সেই সব পজিটিভ আয়নের সাথে অ্যাট্রাক্ট করে তাদের, তাহলে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হয়। কি কি বললাম, অন্য ইলেকট্রনের সাথে কলিশন মানে ধাক্কা খাচ্ছে, পরিবাহীর যে গায়ের সাথে ধাক্কা খাচ্ছে, বা অন্যান্য যে আয়ন আছে বা অন্যান্য যে পরমাণুগুলি আছে তাদের সাথে ধাক্কা খাচ্ছে। তাহলে এই ইলেকট্রন যখন পরিবাহীর মধ্যে দিয়ে ফ্লো করছে তখন বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে, সেই বাধাটাকেই বলা হচ্ছে কি রোধ। এই যে নাম দেওয়া হচ্ছে আর, যেটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ, সেই রোধটা হচ্ছে কি তাহলে বাধা, বিভিন্ন রকম যে বাধার সম্মুখীন হচ্ছে তাকেই বলা হচ্ছে রোধ। তাহলে এবার দেখো, এই যে তাপমাত্রা বা অন্যান্য ভৌত অবস্থা, যদি তাপমাত্রা যেটা বলছি, তাপমাত্রা যদি চেঞ্জ করে দিই, টেম্পারেচার কোনো একটা, ধরো এই যে পরিবাহীটা এই অবস্থায় আছে, এই অবস্থায় তাপমাত্রা বা যেটা আমি প্রেসার বলছি বা যে হিউমিডিটি আর্দ্রতা যে বলছি সেটা এই অবস্থায়, ধরো এই পরিবাহীটার লেন্থ এটাই, এরিয়া এটাই, সবকিছু ফিক্সড, এই অবস্থায় আর যেটা সেটা হচ্ছে কি কনস্ট্যান্ট। কিন্তু এবার দেখো তো, এর যদি আমি কি টেম্পারেচার যদি ধরো, এটার ধরো টেম্পারেচার আমি বাড়াচ্ছি, তাহলে কি হবে, এর মধ্যে যে ইলেকট্রনগুলি আছে তারা আগে থেকে আরো বেশি স্পিডে বা বেশি ধাক্কাধাক্কি খাবে, বেশি কলিশন হবে, তাহলে আমার কি বাধা বাড়বে, তাহলে আর এর মানটা সেক্ষেত্রে তো আর ধ্রুবক থাকবে না, তাই না। তাহলে আর এর মানটা চেঞ্জ হয়ে যাবে যদি টেম্পারেচার বাড়ে। সেই জন্য টেম্পারেচার বা অন্যান্য ভৌত অবস্থাকে
অপরিবর্তিত রাখতে হবে। তাহলে ওহমের সূত্রে আর বা রোধ যেটা সেটা হচ্ছে কি কনস্ট্যান্ট। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ওহমের সূত্রে রোধ হচ্ছে কনস্ট্যান্ট, আর ওহমের সূত্র যারা ফলো করছে তাদের বলা হচ্ছে ওহমীয় পরিবাহী, আর যারা ফলো করে না তাদের বলা হবে কি অওহমীয় পরিবাহী। অওহমীয় পরিবাহী পরিবাহী। ওকে, এবার দেখো তো এই সূত্রটার দিকে তাকিয়ে দেখো, V ইকুয়াল টু IR। এই সূত্রটা কার মতো দেখতে? Y ইকুয়াল টু mx প্লাস c, যে সরল রেখার যে সমীকরণ তার মতো দেখতে। তাহলে এটার যদি আমি I ভার্সেস V যদি গ্রাফ আঁকি তাহলে আমি একটা কি পাবো? স্ট্রেট লাইন পাবো। তাহলে এটার গ্রাফটা এবার আঁকি। তাহলে এটার যে গ্রাফটা সেটা আমরা কি পাবো? মূল বিন্দুগামী সরলরেখা পাবো। y ইকুয়াল টু mx প্লাস c, এটা আমি কি পাচ্ছি? মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এবার দেখো, তাহলে আমি কি এটার যে নতি পাচ্ছি v বাই i ইকুয়াল টু যে r, সেটা কি হচ্ছে? সময়ের সাথে চেঞ্জ হচ্ছে না, সেটা আমি পাচ্ছি কি ধ্রুবক। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে এই যে ওহমের সূত্র যেটা বলছে যে i সেটা হচ্ছে কি প্রপোর্শনাল টু v, সেটা আমি দেখতে পাচ্ছি i সমানুপাতিক হচ্ছে v এর সাথে। কিন্তু অওহমীয় পরিবাহীর ক্ষেত্রে i যেটা v এর সাথে সেটা কিন্তু প্রপোর্শনাল হয় না। তোমাদের যদি একটা অওহমীয় বা যে নন ওহমীয় পরিবাহী যদি একটা এক্সাম্পল, যেটা হচ্ছে তোমাদের পরের ক্লাসে তোমরা পরের যে তোমাদের লাস্টের দিকে যে চ্যাপ্টার আছে অর্ধ পরিবাহী, সেখানে গিয়ে তোমরা দেখতে পাবে অর্ধ পরিবাহী ডায়োড সেটা হচ্ছে অওহমীয় পরিবাহীর উদাহরণ। সেটার ক্ষেত্রে তোমরা গ্রাফটা দেখতে পাবে। প্রথমে দেখবে যে ফরওয়ার্ড বায়াস যখন হবে, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে দেখবে ভি বাড়ছে, ভি বাড়ার সাথে সাথে কিন্তু সেখানে কিন্তু আই এর কোনো চেঞ্জ হচ্ছে না। ভি এর সাথে আমি এখানে কি দেখতে পেলাম? প্রপোর্শনাল হচ্ছে আই, মানে আই এর সাথে প্রপোর্শনাল হচ্ছে ভি। কিন্তু এটার ক্ষেত্রে কার ক্ষেত্রে বললাম? অর্ধ পরিবাহী ডায়োড। অর্ধ পরিবাহী ডায়োডের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে ভি বাড়ছে কিন্তু কারেন্টের প্রথমে কোনো চেঞ্জ নেই। তারপরে আস্তে আস্তে গিয়ে দেখতে পাবে যে ভি বাড়ার সাথে সাথে কারেন্টের চেঞ্জটা এরকম হচ্ছে, মানে ভি চেঞ্জ করার সাথে সাথে কারেন্টের এরকম একটা চেঞ্জ। তারপরে অনেকটা পরে গিয়ে তখন গিয়ে ওহমের সূত্র ফলো করছে, কিন্তু প্রথম অবস্থায় দেখো ওহমের সূত্র কিন্তু ফলো করছে না, মানে ভি এর সাথে মানে আই প্রপোর্শনাল টু ভি হচ্ছে না, মানে ভি এর বাড়ার সাথে সাথে আই কিন্তু বাড়ছে না। প্রথমে দেখো ভি বাড়ছে, আই এর কোনো চেঞ্জ নেই, তারপরে আস্তে আস্তে ভি বাড়ার সাথে সাথে আইটা বাড়লো। এটা হচ্ছে কি বলা হয় ফরওয়ার্ড বায়াস, সম্মুখবর্তী বায়াস, ফরওয়ার্ড বায়াস। আর এটার ক্ষেত্রে রিভার্স বায়াসও হয়, সেইটার হচ্ছে এইরকম। তাহলে অর্ধ পরিবাহী ডায়োডের ক্ষেত্রে আমরা ভি এর সাথে আই এর কিন্তু এরকম একটা রিলেশন পাচ্ছি, মানে আই যেটা প্রপোর্শনাল টু ভি হচ্ছে না। ওকে, এটা হচ্ছে তাহলে কি অর্ধ পরিবাহী ডায়োডের ক্ষেত্রে পাচ্ছি। বা গ্যাসের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও তারাও কিন্তু এই অওহমীয় পরিবাহীর উদাহরণ, তাদের ক্ষেত্রেও গ্রাফটা কিন্তু এই গ্রাফ ফলো করে না। ওকে, তাহলে এবার আমরা যেটা দেখবো যে রোধ বললাম, এই যে আর রোধ সেটার সংজ্ঞা জেনারেল সূত্র সেটা আমি কি দিতে পারবো? দেখো রোধ মানে আমি ওহমের সূত্রের থেকে আমি পাচ্ছি যে আর ইকুয়াল টু ভি বাই আই, কিন্তু এক্ষেত্রে আর এর মানটা সবসময় ধ্রুবক, কিন্তু আর এর মান তো সবসময় ধ্রুবক হয় না। তাহলে আমি রোধের যে জেনারেল যে আমি সংজ্ঞা, জেনারেল যে সূত্র সেটা আমি কি দিতে পারবো? আর ইকুয়াল টু আমি দেব ভি বাই আই। এটা কিন্তু এই ওহমের সূত্র, এই ক্ষেত্রে এটা কিন্তু না, এটা হচ্ছে ইন জেনারেল, আর যেটা সূত্র হবে ইন জেনারেল ভি বাই আই। ওকে, তাহলে এখানে দেখো রোধে যে আমি কি পাবো, একক কি পাবো? এটা হচ্ছে কি ভোল্ট, আর কারেন্ট হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে ভি বাই ভোল্ট বাই অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আমি কি পাচ্ছি? রোধের ক্ষেত্রে ইউনিট পাচ্ছি। তাহলে যেটাকে বলা হয় কি ওহম, যেটার চিহ্ন হচ্ছে এরকম, এটাকে বলা হয় কি ওহম। তাহলে রোধের একক কি আমরা পেয়ে গেলাম? ওহম। ওকে, এবার যেটা আমরা দেখবো এই যে রোধ
কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, মানে রোধের উপর কোন কোন বিষয়ের এফেক্ট আছে। যেটা আমরা এখনই পড়লাম, যে যেটা জানলাম যে কি টেম্পারেচার, সেটা চেঞ্জ করলে রোধের মান চেঞ্জ হবে। আবার হচ্ছে আমি যে পরিবাহীটা নিচ্ছি তার যদি লেন্থ বা দৈর্ঘ্য বা তার ক্ষেত্রফল যদি চেঞ্জ করি, সেটার চেঞ্জের সাথে কিন্তু রোধের মান চেঞ্জ হয়। আবার উপাদান যদি চেঞ্জ করা হয় সেক্ষেত্রেও কিন্তু রোধের মান চেঞ্জ হয়ে যায়। তাহলে এবার আমরা পড়বো রোধের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব কি রকম হয়। তাহলে হেডিং হচ্ছে কি, রোধের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব। আমাদের যে জল সরবরাহ করা হয় সেই পাইপের কথা যদি ভাবো, সেই পাইপটা যদি খুব সরু হয় আর একটা ধরো মোটা পাইপ নেওয়া হয়েছে, তাহলে জলের যে ফ্লোটা সেটা বাধা পাবে কোন ক্ষেত্রে, যেটা সরু পাইপ সেই ক্ষেত্রে। তাহলে আমি বলতে পারি কি, যে পাইপটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম সেই ক্ষেত্রে বাধা বেশি। তাহলে আমি কি বলতে পারি, একটা হচ্ছে পরিবাহীর আকারের উপর ডিপেন্ড করছে। আকারের মধ্যে আমি যেটা বলছি ক্ষেত্রফল, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করছে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা কিরকম ডিপেন্ড করছে, আমরা কি দেখছি, যদি সরু পাইপ নেওয়া হয়, যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি কমে যায় তাহলে রোধের মান কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তাহলে আমার কারেন্ট যাওয়া যত, পরিবাহীটার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত কমবে তত কারেন্ট যাওয়ার পথে তত বাধার সম্মুখীন হবে, তাহলে রোধ তত বাড়বে। তাহলে ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমলে রোধের মান বাড়বে। আর সেকেন্ড, যদি বলি দৈর্ঘ্যের কথা, দৈর্ঘ্য, ধরো একটা ছোট পাইপ আছে আর একটা বড় পাইপ আছে, তাহলে কোনটার মধ্যে জলের ফ্লোয়ের বাধা বেশি হবে, যেটাতে বড় পাইপ অনেকটা পথ অতিক্রম করতেছে তাহলে সেক্ষেত্রে বাধা অনেক বেশি। ঠিক সেরকমই কারেন্টের ক্ষেত্রেও যদি লেন্থ যদি ছোট হয় তাহলে রোধ কম, লেন্থ যদি বাড়ানো হয় তাহলে রোধের মান বেশি হবে। তাহলে কি বললাম, সেকেন্ড হচ্ছে দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করছে। ওকে। আর সেকেন্ড, আমি যে পদার্থটা নিচ্ছি সেই পদার্থটার উপাদানের উপর ডিপেন্ড করবে। যদি তামা বা অ্যালুমিনিয়াম এই সকল সুপরিবাহী পদার্থ নিই তাহলে তাদের মধ্যে কি হয়, বাধা তুলনামূলক অনেক কম হবে, কারেন্টের ফ্লো তত ভালো হবে। তাহলে সুপরিবাহী পদার্থ মানে উপাদানের উপর ডিপেন্ড করছে। সুপরিবাহী পদার্থের ক্ষেত্রে আমি দেখছি রোধ কম, সেক্ষেত্রে কারেন্টের ফ্লো অনেকটা বেশি পাচ্ছি। কিন্তু সেখানে যদি আমি কুপরিবাহী পদার্থের কথা বলি, কাঠ বা প্লাস্টিক বা এই সকল পদার্থের কথা যদি বলি, সেক্ষেত্রে কি হবে, সেগুলি কুপরিবাহী পদার্থ, সেক্ষেত্রে রোধের মান অনেক বেশি হবে। তাহলে ডিপেন্ড করছে কি, যে পদার্থটা নিচ্ছি তার কিসের উপর, উপাদানের উপর ডিপেন্ড করছে, পদার্থের উপাদান। ওকে। থার্ড পয়েন্ট, টেম্পারেচার, উষ্ণতার উপর ডিপেন্ড করছে। উষ্ণতার উপর ডিপেন্ড করছে, সেটা কিভাবে করছে, যদি আমি কোনো ধাতুর কথা বলি, মানে কোনো পরিবাহীর কথা যদি বলি, সেক্ষেত্রে কি হয়, দেখো উষ্ণতা যত বাড়াবো তার তত ফ্রি ইলেকট্রনের সংখ্যা বাড়বে। সে পরিবাহীটার মধ্যে ফ্রি ইলেকট্রনের সংখ্যা যত বাড়বে তত তাদের মধ্যে ধাক্কাধাক্কি বাড়বে। তাহলে পরিবাহীর ক্ষেত্রে আমি কি দেখছি, টেম্পারেচার যদি বাড়ানো হয় তাহলে কি হবে, রোধের মান বাড়বে। পরিবাহীর ক্ষেত্রে টেম্পারেচার যদি বাড়ানো হয় তাহলে রোধের মান বাড়বে। কিন্তু অর্ধ পরিবাহী বা গ্যাস বা কার্বন এদের ক্ষেত্রে কি হয়, এদের ক্ষেত্রে আবার উল্টো হয়, টেম্পারেচার বাড়ানো হলে রোধের মান কমে যায়। তাহলে উষ্ণতার উপর ডিপেন্ড করছে। তাহলে আমি কি দেখছি, পরিবাহীর আকার, পদার্থের উপাদান, উষ্ণতা এই সকল বিভিন্ন বিষয়ের উপর রোধের মান ডিপেন্ড করছে। তাহলে এই যে এই পয়েন্টটা, পরিবাহীর যে আকার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর দৈর্ঘ্যের উপর যেভাবে ডিপেন্ড করছে, সেখান থেকে আমরা যে রোধাঙ্ক তার সংজ্ঞা দিতে পারি। তাহলে এবার আমরা কি করব, রোধাঙ্ক, যাকে ডিনোট করা হয় রো দিয়ে। ওকে। তাহলে প্রথমে দেখো কি বললাম, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর কিভাবে ডিপেন্ড করছে আর এর মান, রোধ যেটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে কিভাবে ভ্যারি করছে। দেখো কি বললাম, যদি আমি যে পরিবাহীটা নিয়েছি তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা যদি
বেশি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, বাধা কম হবে। তাহলে আমি ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখছি, তাই তো। সেক্ষেত্রে প্রস্থচ্ছেদ যদি ছোট হয়, সরু হয়, প্রস্থচ্ছেদ যদি কমে যায়, সেক্ষেত্রে আমি কি দেখছি, বাধা অনেকটা বেড়ে গেল। তাহলে উল্টো হচ্ছে, তাহলে ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে রোধ কমে যাচ্ছে, আর যদি এটা যদি কমে তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি কমে তাহলে কি হচ্ছে, রোধ বেড়ে যাচ্ছে। তাহলে আর প্রপোর্শনাল টু কি পাচ্ছি, 1/a এটা পাচ্ছি। এবার লেন্থের ক্ষেত্রে আমি কি পাচ্ছি, দেখো আমি যদি একটা বড় পরিবাহী, অনেকটা বড় পরিবাহী নিই, দৈর্ঘ্য যদি বেশি হয়, সেক্ষেত্রে অনেকটা পথ অতিক্রম করতে হচ্ছে কারেন্টকে, তাহলে সেক্ষেত্রে প্রচুর বাধার সম্মুখীন হতে হবে। তাহলে লেন্থের সাথে আমি দেখছি রোধের কি সম্পর্ক, ডিরেক্ট প্রপোর্শনাল হচ্ছে, এটা পাচ্ছি। তাহলে এই দুটোকে যদি এবার কম্বাইন করি তাহলে কি হবে, আর প্রপোর্শনাল টু হবে L/A। ওকে, তাহলে এবার যে প্রপোর্শনাল চিহ্ন উঠলে কি আসে, আমরা কি জানি, আর ইকুয়াল টু একটা ধ্রুবক আসবে, ধ্রুবকটা এইটাকেই ডিনোট করা হয় রো, যেটাকে বলা হয় কি, রোধাঙ্ক। তাহলে পাচ্ছি রো ইন্টু L/A, আর ইকুয়াল টু পেয়ে যাচ্ছি রো ইন্টু L/A। এই যে রো, এটাকেই বলা হচ্ছে কি, রোধাঙ্ক। এটা ডিপেন্ড করছে পরিবাহী, আমি যে পরিবাহীটা নিয়েছি তার উপাদানের উপর ডিপেন্ড করছে। তাহলে আমি কি দেখলাম, যে রোধ তার মানটা ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতের সম্পর্ক, মানে আমি ক্ষেত্রফল যদি বাড়িয়ে দিচ্ছি তাহলে রোধ কমে যাচ্ছে, আর ক্ষেত্রফল যদি কমিয়ে দিচ্ছি তাহলে রোধ বেড়ে যাচ্ছে। আর লেন্থের ক্ষেত্রে কি দেখলাম, লেন্থের ক্ষেত্রে যদি দৈর্ঘ্য বাড়িয়ে দিই তাহলে আমি রোধ বেড়ে যাচ্ছে, আর দৈর্ঘ্য যদি কমিয়ে দিই তাহলে আমি কি দেখছি, রোধের মানটা কমে যাচ্ছে। তাহলে এইটাকে আমি কম্বাইন করে পেয়ে গেলাম আর ইকুয়াল টু রো ইন্টু L/A। আর এটা কি বললাম, যে পরিবাহীর উপাদানের উপর এই রো এর মানটা ডিপেন্ড করছে। এই যে আমি যে V ইকুয়াল টু IR, যে ওহমের সূত্রটা পেলাম, এই যে আর কি বলছে, এখানে ধ্রুবক, তারপর এখানে যেটা বলছি পরিবাহীর যে আমি যেটা নিচ্ছি তার উপাদানের উপর রো এর মানটা ডিপেন্ড করছে, এইগুলো কিন্তু আমরা সব প্রমাণ করব। এই সূত্রের প্রমাণ, ওহমের সূত্রের যে প্রমাণ সেটাও করব, আর রো এটা যে বলছি উপাদানের উপর ডিপেন্ড করছে সেটাও আমরা প্রমাণ করব। সেটা আমরা প্রমাণ করব এই চ্যাপ্টারেরই যখন ড্রিফট ভেলোসিটি, মানে অনুপ্রবাহ বেগ বা বিচলন বেগ, এইটা যখন পড়বো তখন গিয়ে আমরা এই জিনিসটা প্রমাণ করব, ওহমের সূত্রে প্রমাণ করব। আর এখানে যে ধ্রুবক, ওহমের সূত্রে যেটা বলছি আর ধ্রুবক, সেটা প্রমাণ করব। আর এখানে যে রো, সেটা এই যে সূত্রটারও প্রমাণ হবে। রো এটা যে উপাদানের উপর ডিপেন্ড করছে, কিভাবে ডিপেন্ড করছে সেটা সেই ক্লাসে গিয়ে আমরা প্রমাণ করব। ওকে, তাহলে এই সূত্রের উপর একটা অঙ্ক করি। তো প্রশ্নটিতে বলা হয়েছে দুটি পরিবাহীর দৈর্ঘ্য, ব্যাস আর রোধাঙ্ক, এদের প্রত্যেকটির অনুপাত দেওয়া আছে, প্রত্যেকটির অনুপাত বলা আছে 1:3, এটা বলা আছে। আর এই যে দুটি পরিবাহীর কথা বলা আছে তার ক্ষেত্রে যেটা সরু যে পরিবাহীটা আছে তার রোধ বলা আছে 20 ওহম। তাহলে অপরটির রোধ কত, অপরটির রোধ সেটা জানতে চাওয়া হয়েছে। ওকে, তাহলে আর এখন সূত্র কি দেখলাম, আর যেটা সূত্র হচ্ছে আর ইকুয়াল টু রো ইন্টু L/A। এবার কি কি দেওয়া আছে সেটা দেখো, দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। তাহলে আমি প্রথম যে পরিবাহী তার দৈর্ঘ্য যদি L1 হয়, পরেরটা যদি L2 হয়, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, L1/L2 দেওয়া আছে কত, L1/L2 দেখো দেওয়া আছে, প্রত্যেকটার অনুপাত কত, 1:3। নেক্সট ব্যাসের অনুপাত, ব্যাস দেওয়া আছে, কিন্তু আমার সূত্র কি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A জানি, মানে A আমার সূত্রে আছে A, কিন্তু দেওয়া আছে কি ব্যাস। এবং এখন দেখো তো এই যে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল, আমি এটা যদি আমার যে তার, সেই তারটি আমার এটা যদি তার হয়, তাহলে এটা যদি আমি কেটে নিই, একটা অংশ যদি কেটে নিই, তাহলে দেখো তো এই অংশটা এইভাবে যদি কেটে নিই, তাহলে এইটা একটা কি দিচ্ছে,
সার্কেল দিচ্ছে না, তাহলে সার্কেল তার এরিয়া কত হয়, a ইকুয়াল টু কত হয়, পাই আর স্কয়ার হয়। আর এখানে দেওয়া আছে কি, ব্যাস দেওয়া আছে, এখানে দেওয়া আছে 2r, কত দেওয়া আছে, মানে 2r1 বাই 2r2 দেওয়া আছে কত, 1:3, এটা দেওয়া আছে। তাহলে এখানে r1 বাই r2 কত পেয়ে যাচ্ছি, 1/3। তাহলে আমি পেয়ে যাচ্ছি কত, এখানে a1 বাই a2 যদি লিখি তাহলে আমি কত পাবো, পাই r1 স্কয়ার বাই পাই r2 স্কয়ার। এটা পাচ্ছি a1 বাই a2, মানে পাই পাই কাটছে, তাহলে r1 বাই r2 তার হোল স্কয়ার, এটা পেলাম। এখন দেখো তো এখানে কত পেলাম, r1 বাই r2 1/3, তাহলে এখানে স্কয়ার করলে একেবারে কত পেয়ে যাব, 1/9 পেয়ে যাব। ক্লিয়ার? এখানে ব্যাসের অনুপাত দেওয়া আছে, তাহলে ব্যাস মানে কি, ডায়ামিটার যেটা, সেটা হচ্ছে কি 2r1 বাই 2r2 দেওয়া আছে 1/3, তাহলে আমি কি 2 কেটে গেল, r1 বাই r2 পেয়ে গেলাম 1/3। আর এখানে a1 বাই a2 কত পেয়ে যাচ্ছি, সূত্র পাই r1 স্কয়ার বাই পাই r2 স্কয়ার, তাহলে r1 বাই r2 টা হোল স্কয়ার, তাহলে এটা আমি মান বসালে পেয়ে যাচ্ছি 1/9। ওকে, তাহলে আর কি দেওয়া আছে, রোধাঙ্কের অনুপাত, ρ1 বাই ρ2 দেওয়া আছে 1/3। এবার প্রথমটা যে সরু যে পরিবাহীটার কথা বলছি, তার যদি রোধ R1 এখানে দেওয়া আছে কত, 20 ওহম, আর আমাকে বের করতে হবে কত, R2। ওকে, দেখো সরু তারটার ক্ষেত্রে আমি 1 ধরেছি, তাহলে সরু তারটা 1 দিয়ে ডিনোট করলাম, যেটা 20 ওহম। তাহলে এবার আমাকে বের করতে হবে কত, তো R2 বের করতে হবে। তাহলে সূত্র বসিয়ে দিই, ওই সূত্র R1 বাই R2 কত পেয়ে যাব, ρ1, দেখো এটা ρ1 বাই ρ2 পাবো, L টা সমানুপাতে আছে, তাহলে A ইনটু L1 বাই L2 পাবো, ইনটু ব্যস্তানুপাতিক সম্পর্ক R এর সাথে A, তাহলে এটা আমি কি পেয়ে যাব, উল্টে লিখবো, A2 বাই A1 লিখবো। এবার কিছুই না, এবার মানগুলো বসিয়ে দাও, L1 বাই, প্রথমে ρ1 বাই ρ2 লিখেছি, ρ1 বাই ρ2 1/3 ইনটু L1 বাই L2 কত, এটা 1/3, আর A2 বাই A1 এখানে আমি বের করছি A1 বাই A2, আর এটা হচ্ছে A2 বাই A1, তাহলে 9/1, তাহলে আমি এটা পেয়ে যাচ্ছি কত, 1 পেয়ে যাচ্ছি, কেটে কেটে দেখো 1 পেয়ে যাচ্ছি। তাহলে আমি কত পেয়ে যাচ্ছি, R2 ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, R1 পেয়ে যাচ্ছি না। এখন R1 এর মান কত দেওয়া আছে, 20 ওহম, তাহলে R2 কত পেয়ে যাব, 20 ওহম। তাহলে আমি কি পেয়ে গেলাম, অপরটি রোধ পেয়ে গেলাম কত, 20 ওহম। তাহলে এটা হয়ে গেল অ্যানসার। ওকে, এবার তাহলে এটা তাহলে দেখে নাও কি করলাম, L1 বাই L2 দেওয়া আছে, ρ1 বাই ρ2 দেওয়া আছে, A1 বাই A2 বের করে নিলাম, সূত্রে বসিয়ে এটা পেয়ে গেলাম। ওকে, তাহলে এবার আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে কি, রোধের সমবায়। তাহলে রোধের সমবায়, তোমরা বাড়িতে যে তড়িৎ বর্তনী, তাতে বিভিন্ন রকমের দেখবে তড়িৎ যন্ত্র যুক্ত থাকে, যেমন এই লাইট, ফ্যান, ফ্রিজ, এসবগুলি তড়িৎ বর্তনীতে যুক্ত থাকে। তো এদের মধ্যে তো রোধ আছে, তো এই রোধগুলি বর্তনীতে যে সংযুক্তি, তাকেই বলা হচ্ছে রোধের সমবায়। আর এই রোধের সমবায় সেটা দু রকমের হয়, একটা শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। আবার সার্কিটে এই যন্ত্রগুলিকে, এই দুটির মিক্সার মানে মিশ্র সমবায় হিসাবেও কিন্তু সার্কিট তৈরি করা যায়। তাহলে আমি কি পাচ্ছি, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, আর তাদের মিক্স করে যে সমবায়টা তৈরি করা হয় তাহলে সেটাকে বলা হয় কি, মিশ্র সমবায়। তাহলে তোমরা দেখে থাকবে যে লাইটিং যখন করা হয় দিওয়ালির সময়, যে পুজোর সময় বাড়িতে যে লাইটিং, যে টুনি বাল্ব ঝোলানো হয়, তাতে দেখবে টুনি বাল্বে দেখবে 3-4টে তার থাকে, 3-4টে তার দেখবে থাকে। তুমি যদি একটা সিঙ্গেল তারের কথা যদি বলো, সিঙ্গেল তারে দেখবে প্রচুর বাল্ব যুক্ত আছে। একটা সিঙ্গেল তারে কি হয়, এই যে বাল্ব গুলো, এইগুলি টুনি বাল্ব গুলো, এইগুলি কিন্তু শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। এবার বাকি যে তারগুলো দেখবে, বাকি তারের যে বাল্বগুলো আবার যুক্ত আছে, বাকি তারের যে বাল্বগুলো, তারা এসে একটা পয়েন্টে একসাথে যুক্ত হয়। তাহলে আমি কি দেখছি, একটা সিঙ্গেল তারের কথা যখন বলছি তাহলে সেক্ষেত্রে টুনি বাল্বগুলো শ্রেণী সমবায় আছে, কিন্তু এই যে 2-3টে তারের কথা যদি বলি তাহলে তারা দেখবে
তাহলে তারা কিভাবে যুক্ত আছে, তারা পরস্পরের সাথে আমি দেখতে পাই সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। তারা একটা পার্টিকুলার পয়েন্টে গিয়ে একটা কমন পয়েন্টে গিয়ে যুক্ত হয় তারগুলি। তাহলে এরা পরস্পরের সাথে কিভাবে আছে, সমান্তরাল সমবায় আছে। আর এক একটা তারে যে বাল্বগুলি যুক্ত আছে তারা আছে শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি, এটা একটা মিশ্র সমবায় দেখতে পাচ্ছি, এখানে শ্রেণী সমবায় আছে, সমান্তরাল সমবায় আছে। তাহলে এবার আমরা যেটা পড়বো কি, সেটা হচ্ছে কি শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে যে রোধগুলি, এক্ষেত্রে একটি রোধের শেষ প্রান্তের সাথে পরের রোধের প্রথম প্রান্ত যুক্ত করা হয়। একটি শেষ হলো আর পরেরটি শুরু হলো, এইভাবে কিন্তু পরপর যুক্ত করা হয়। এবার যদি এটাকে নাম দিয়ে দাও R1, R2, R3। এবার এটাকে একটা ব্যাটারির সাথে সার্কিটটাকে যুক্ত করলে, তাহলে ব্যাটারির সাথে যদি যুক্ত করো তাহলে এর বিভব ধরো V, তো এখান থেকে কারেন্ট যাবে, I পরিমাণ কারেন্ট যাচ্ছে, এই কারেন্ট যাচ্ছে। এবার এই কারেন্ট কি, এই ব্যাটারি থেকে যে কারেন্ট বেরোচ্ছে সেটা তো আবার গিয়ে ব্যাটারিতেই ফিরে আসবে, তাই না? তাহলে এই যে কারেন্ট যাচ্ছে এর মধ্যে দিয়েও কারেন্ট I পরিমাণ যাবে, এটার মধ্যে দিয়েও I পরিমাণ কারেন্ট যাবে, আর এটার মধ্যে দিয়েও I পরিমাণ কারেন্ট যাবে, দিয়ে এই যে কারেন্ট ফিরে আসলো, I পরিমাণ কারেন্ট আবার ফিরে আসলো। তাহলে আমি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি দেখছি, যে কারেন্ট যাচ্ছে তার মানটা একই থাকছে, কারেন্টের মানের কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে I এর মান কি থাকছে, I এর মান একই থাকছে, I এর মান একই থাকছে। কিন্তু দেখো তো V যেটা, সেটা কি দেখো প্রত্যেকটা জায়গায় গিয়ে কিন্তু পোটেনশিয়াল ড্রপ হচ্ছে। তাহলে V এর মানটা চেঞ্জ হচ্ছে, কারণ কি দেখো এখানে R এর মান, এখানে R1 আছে, এটা R2, R এর মান এখানে প্রত্যেকটি ক্ষেত্রে কি আছে, ডিফারেন্ট আছে। তাহলে এবার আমি ওহমের সূত্র থেকে কি জানি, V ইকুয়াল টু কি IR, কিন্তু এখানে গিয়ে কি দেখো IR1 পাচ্ছি, V ইকুয়াল টু পেয়ে যাচ্ছি V1, যদি নাম দিই IR1 পেয়ে যাচ্ছি। ওকে, পরেরটা কি পাচ্ছি, V2 পাচ্ছি IR2, আর V3 কত পাচ্ছি, IR3 পাচ্ছি। তাহলে আমি কি দেখছি, এই যে ভিটা, এই ভিটা গিয়ে এখানে ডিভাইড হয়ে যাচ্ছে, এখানে পাচ্ছি V1, এখানে V2, এখানে পটেনশিয়াল ড্রপ হচ্ছে V3। ওকে, এবার আমি কি করব, তুল্য সমবায়। তুল্য সমবায় মানে কি, এই যে এতগুলি রোধ যে যুক্ত করছি তার পরিবর্তে আমি এমন একটা রোধ সার্কিটে যুক্ত করব যার মধ্যে দিয়ে এই সেম কারেন্টের পরিমাণ সেম থাকবে, I পরিমাণ কারেন্টই যাবে, আর সেক্ষেত্রে তার অ্যাক্রসে পটেনশিয়াল যে ডিফারেন্স কত হবে, V হবে, বিভব প্রভেদ কত হবে, V হবে। তাহলে আমি কি এর পরিবর্তে, তিনটে রোধের পরিবর্তে আমি একটা সিঙ্গেল রোধ ইউজ করব, যার ক্ষেত্রে কি হবে, সিঙ্গেল রোধ যার মান ধরো R, তার ক্ষেত্রে কারেন্টের মান সেম থাকবে, এই যে কারেন্টটা পাঠালাম কারেন্টের মান একই দেবে, I পরিমাণ কারেন্টই যাবে, আর এর অ্যাক্রসে পটেনশিয়াল ড্রপ কত হবে, V হবে। তাহলে এইটার জন্য আমি কত পাচ্ছি, এই ক্ষেত্রে আমি কত পাচ্ছি, V ইকুয়াল টু পাচ্ছি IR। তাহলে এইগুলো যোগ করে আমি কত, এটা তো আমার ভিটাই তো এইগুলো ডিভাইড হয়েছিল তিন ভাগে, এই ভিটাই তো এখানে ভাগ হয়েছিল, তাই না? তাহলে এখানে আমি V ইকুয়াল টু কত লিখতে পারি, IR1 প্লাস IR2 প্লাস IR3, এটা লিখতে পারি এই সার্কিটের জন্য। এবার এখানে কত পেলাম, তুল্য রোধের ক্ষেত্রে Rটা কি, এখানে আছে Rটা হচ্ছে কি তুল্য রোধ। তাহলে দেখো এখানে কত পেলাম, V ইকুয়াল টু IR পেলাম। এবার এই মানটা এখানে যদি বসিয়ে দিই, IR ইকুয়াল টু কত পাচ্ছি, IR1 প্লাস IR2 প্লাস IR3। তাহলে I ক্যান্সেল যদি হয়ে যায়, তাহলে R কত পাচ্ছি, R ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। তাহলে তুল্য রোধ তার সূত্র কত পেয়ে গেলাম, R ইকুয়াল টু পেয়ে গেলাম R1 প্লাস R2 প্লাস R3, ডাইরেক্ট যোগ হয়ে গেল। ওকে, তাহলে এখানে আমি কি দেখলাম, I এর মানের কোনো চেঞ্জ হচ্ছে না, I টা এখানে একই থাকছে, কিন্তু V টা এখানে গিয়ে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে V ইকুয়াল টু এখানে এই সার্কিটে কত পেলাম,
v ইকুয়াল টু v1 প্লাস v2 প্লাস v3 মানে ir1 প্লাস ir2 প্লাস ir3, আর তুল্য রোধ যেখানে সেটা সেক্ষেত্রে আমি v ইকুয়াল টু পেয়ে গেলাম কত ir, মান বসিয়ে দিলে r এর মান পেয়ে গেলাম r1 প্লাস r2 প্লাস r3। তাহলে এটা গেল শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান। এবার আমরা যেটা করব সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। এবার হচ্ছে সমান্তরাল সমবায়। এই সমবায়ের ক্ষেত্রে কি হয়, এই যে প্রত্যেকটি রোধের এক প্রান্ত, তিনটে যদি রোধ ধরো নিলাম, প্রত্যেকটি রোধের এক প্রান্ত একটি নির্দিষ্ট বিন্দুতে যুক্ত হবে, এই একটা নির্দিষ্ট বিন্দুতে যুক্ত হলো, আর অপর প্রান্ত আরেকটি নির্দিষ্ট বিন্দুতে যুক্ত হবে। প্রত্যেকটি রোধের এক প্রান্ত একটি নির্দিষ্ট বিন্দুতে আর আরেক প্রান্ত আরেকটি নির্দিষ্ট বিন্দুতে যুক্ত হবে। এটা R1 R2 R3 নাম। এবার যদি এখানে ব্যাটারি যোগ করি তাহলে দেখো পোটেনশিয়াল ডিফারেন্স এখানে V, দুটি যে টার্মিনাল আছে সেখানে পোটেনশিয়াল ডিফারেন্স V। এবার দেখো তো এখান থেকে যে কারেন্টটা যাবে I, সেই কারেন্ট আবার কি এখানে যেই পৌঁছাচ্ছে এখানে গিয়ে কটা রাস্তা দেখতে পাচ্ছে, তিনটে রাস্তা দেখতে পাচ্ছে, এই এক এই এক এই এক। তাহলে এখানে কারেন্টটা গিয়ে এবার কি হবে, ব্রাঞ্চ হয়ে যাবে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কারেন্টের মান দেখলাম একই ছিল, কিন্তু এখানে কারেন্টটা গিয়ে দেখছি ব্রাঞ্চ হয়ে গেল I1 I2 I3 নাম দিলাম। তাহলে এই কারেন্ট আবার এখানে ফিরে আসবে, I পরিমাণ কারেন্ট ফিরে আসলো, I1 এটা I2 এটা I3। তাহলে এটা কারেন্টের এখানে ব্রাঞ্চ হয়ে গেল। কিন্তু দেখো তো প্রত্যেকটা রেজিস্ট্যান্স এই পয়েন্টে যুক্ত আছে। এখানে ধরো এই পোটেনশিয়াল ধরো V আর এখানে ধরো 0, তাহলে এই V গিয়ে এখানে পাচ্ছে আর এই যে 0 গিয়ে এখানে পাচ্ছে। তাহলে প্রত্যেকটা রোধের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স বিভব পার্থক্য কত V। তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি, V এর মানটা চেঞ্জ হচ্ছে না কিন্তু I এর মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখানে I যেটা সেটা তিনটে ব্রাঞ্চ হলো, তাহলে I টোটাল I কত লিখতে পারবো, I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3 এটা লিখতে পারবো। এবার ওহমের যে সূত্র V ইকুয়াল টু IR, সেই সূত্র থেকে এখানে আমি কি বসাতে পারবো, I1 মানে কত, V এখানে চেঞ্জ হচ্ছে না, তাহলে V বাই প্রথমটার জন্য R1 প্লাস I2 কত লিখবো, V বাই R2 প্লাস V বাই R3। তাহলে I ইকুয়াল টু এটা পেয়ে গেলাম। এবার আমাকে তুল্য রোধ বের করতে হবে। তুল্য রোধ মানে কি, এই তিনটে যে আছে তাদের পরিবর্তে একটি রোধ ইউজ করতে হবে যার মধ্যে দিয়ে কারেন্টের পরিমাণ সেম থাকবে আর যার অ্যাক্রসে বিভব প্রভেদ ওই আগের মতো V হবে, সেম হবে। তাহলে এদের পরিবর্তে আমি ইউজ করছি একটা রোধ, এই রোধ ইউজ করলাম, এই ব্যাটারি কানেক্ট করলাম। তাহলে এখানে কারেন্ট যাবে কত, I পরিমাণ কারেন্ট যাবে, আর এখানে পোটেনশিয়াল ডিফারেন্স যেটা V এখানেও হবে কত V। তাহলে ওহমের সূত্র থেকে এখানে কি লিখতে পারবো, V ইকুয়াল টু, এটা যদি তুল্য রোধ যদি R হয় V ইকুয়াল টু IR এটা লিখতে পারবো। তাহলে এবার I ইকুয়াল টু কত হচ্ছে, V বাই R। তাহলে এখানে বসিয়ে দাও, V বাই R বসিয়ে দাও, V বাই R ইকুয়াল টু V বাই R1 প্লাস IR2 প্লাস V বাই R3। তাহলে আমি এখানে কি লিখতে পারবো, 1 বাই R ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। তাহলে তুল্য রোধের সূত্র সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কত পেয়ে গেলাম, 1 বাই R ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। আর সমান্তরাল শ্রেণীতে কত পেয়েছিলাম, ডিরেক্ট যোগ, R ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 এটা ডিরেক্ট যোগ। আর এটা ক্ষেত্রে পেয়ে গেলাম 1 বাই R ইকুয়াল টু, এটা পেয়ে গেলাম তুল্য রোধের সূত্র পেয়ে গেলাম এটা। ওকে, তাহলে এবার কিছু অঙ্ক করি। এখানে একটা সার্কিট, এখানে বলা হয়েছে A ও B বিন্দুর মধ্যে তুল্য রোধ কত, এটা 2 ওহম দেওয়া, এটা 6 আর এটা 3। এক্ষেত্রে তুল্য রোধ কত সেটা ক্যালকুলেট করতে হবে। তাহলে কি হবে, এরা পরস্পরের সাথে কিভাবে আছে, সমান্তরাল সমবায় আছে। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যখন দুটো রোধ যুক্ত থাকবে তার ক্ষেত্রে সূত্র, আমরা সূত্র কি পেলাম, 1 বাই 3 যে যখন 1 বাই R ইকুয়াল টু 1 বাই R1 বাই R2 প্লাস 1 বাই R3। যদি দুটো রোধ যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে একটা সূত্র মনে রাখবে, R ইকুয়াল টু তুল্য রোধ হয়
R1 R2 বাই R1 প্লাস R2। ডিরেক্ট এই সূত্রটা মনে রাখবে। ওকে, যখন দুটো রোধ যুক্ত থাকবে, তাহলে এখানে আমি দুটো রোধ যুক্ত আছে, তাহলে এই সার্কিটটার ক্ষেত্রে তুল্য রোধ আগে বের করে নিই। এটার জন্য তুল্য রোধ কত হবে? R1 R2 বাই R1 ইনটু R2 বাই R1 প্লাস R2। তাহলে এটার জন্য আমি পেয়ে যাব কত? 6 ইনটু 3 বাই 6 প্লাস 3 18 বাই 9। তাহলে এটা পেয়ে যাচ্ছি কত? 2। তাহলে এখানে আমি 2 পেলাম আর এখানেও 2। তাহলে এবার এটা কিসে আছে? শ্রেণী সমবায় যুক্ত আছে। শ্রেণী সমবায় সূত্র কি? R ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 এইভাবে যুক্ত হয় ডিরেক্ট। তাহলে 2 প্লাস 2, তাহলে R কত পেয়ে যাব? 4 ওহম। তাহলে অ্যান্সার হয়ে গেল কত? 4 ওহম। ওকে, পরের অঙ্কে বলছে যে দুটি রোধ কুণ্ডলীর শ্রেণী ও সমান্তরাল সমবায়ে তুল্য রোধ বলা আছে। সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মান বলা আছে কত? তুল্য রোধের মান বলা আছে 12 ওহম ও 5/3 ওহম বলা আছে। তাহলে তুল্য রোধের মান বলা আছে, তাহলে প্রত্যেকটি রোধের মান কত? রোধের মান কত এটা বের করতে হবে। প্রত্যেকটা রোধের মান বের করতে হবে। তাহলে একটা রোধের মান ধরে নিলাম R1 আর একটা R2। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের সূত্র কি হয়? R1 প্লাস R2 কত দাঁড়াবে? সেটা দেওয়া আছে 12। আর সমান্তরাল সমবায়ে এখন কি বললাম? দুটো রোধের ক্ষেত্রে সূত্র কি হয়? R1 R2 বাই R1 প্লাস R2 দেওয়া আছে কত? তুল্য রোধ 5/3। তাহলে এবার R1 প্লাস R2 মানটা নিচে বসিয়ে দাও এখানে। তাহলে R1 R2 বাই 12 5/3। তাহলে R1 R2 কত পেয়ে যাচ্ছি? 12 ইনটু 5/3। এটা তাহলে পেয়ে যাচ্ছি কত? R1 R2 পেয়ে যাচ্ছি 20। ওকে, তাহলে এবার দেখো এখানে R1 R2 পাচ্ছি আর R1 প্লাস R2 দেওয়া আছে। তাহলে আমাকে দেখো তো বীজগাণিতিক যে সূত্র a - b তার হোল স্কয়ার, সেই সূত্র কাজে লাগালে a - b মানে R1 - R2 পেয়ে যাব। তাহলে R1 - R2 তার হোল স্কয়ার, তাহলে সেটা সূত্র কি? a + b তার হোল স্কয়ার - 4ab। এটা সূত্র। R1 + R2 তার হোল স্কয়ার সূত্র এই 12, এটার মান কত? 12। তাহলে আমি পেয়ে যাচ্ছি 144 মাইনাস 4 ইনটু R1 R2 মানে কত? 4 ইনটু 20 মানে পেয়ে যাচ্ছি 80। তাহলে এটা কত পাচ্ছি? এটা পাচ্ছি 4 6 14 64। তাহলে R1 - R2 কত পাবো? √64 মানে 8। তাহলে R1 + R2 পাচ্ছি 12 আর R1 - R2 পাচ্ছি 8। তাহলে এবার এটাকে আমরা R1 + R2 12 R1 - R2 8। তাহলে এটা হলো 2R1 কত পাচ্ছি? 20। R1 কত পাচ্ছি? 10। তাহলে একটা পেয়ে গেলাম 10 ওহম। তাহলে আর একটা কত পাবো? R2 এখানে বসিয়ে দাও বা যে কোনো সূত্রে বসিয়ে দাও বা এখানে বসিয়ে দাও। R2 কত পেয়ে যাচ্ছি? 2 ওহম। তাহলে অ্যান্সার হয়ে গেল কত? একটা হয়ে গেল 10 ওহম আর একটা হয়ে গেল 2 ওহম। ওকে, তাহলে প্রত্যেকটি রোধের মান পেয়ে গেলাম। তাহলে দুটোই আজকে আমরা যে অঙ্ক করলাম খুব সিম্পল দুটো অঙ্ক করলাম। তোমাদের এই রোধ সংক্রান্ত আরো অঙ্ক তোমরা পরের ক্লাসে আমরা করব। ওকে, তাহলে আজকে আমরা ক্লাসটা এই পর্যন্ত রাখি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।